হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 30,000 প্রবাসী এবার বাংলাদেশের ভোটাভুটিতে অংশ নিয়েছেন। বিষয়টি জানতে পেরেছি আমরা যে ইউএসপিএস, ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস একটি সার্কুলার ইস্যু করেছে এই বিষয়ে, এখান থেকে আমরা জানতে পেরেছি। গভর্নর ক্যাথি হকুলের প্রতি আমদানির সমর্থন, রাজনৈতিক তাৎপর্য কী, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ওজন কমানোর যে ঔষধ অজেম্পিক সহ অন্য যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো যারা আপনার ব্যবহার করেন এবং যারা এই ওষুধের মাধ্যমে তাদের ওজন কমান, এই ওজন কমানোর মধ্যে কী প্রতিক্রিয়া হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কী, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। সিনেটে ইমিগ্রেশন আইসের অপারেশন নিয়ে ব্যাপক বিতর্ক এবং হোমল্যান্ড সিকিউরিটি শাটডাউনের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে এবং নারী সাংবাদিকদের আবার আক্রমণ করেছেন ট্রাম্প। এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর সাবরিনা হক, জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, বৃহস্পতিবার। একটু আগেই শুনলেন তাহের আপনাদের জানালো যে হোমল্যান্ড সিকিউরিটি আগামী দিন কয়েকের ভিতরে শাটডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আইসের অপারেশন অভিযানও কিছুটা সীমিত হয়ে আসবে, একেবারে বন্ধ না হলেও। তবে আরো হোমল্যান্ড সিকিউরিটি অন্তর্ভুক্ত আরো বেশ কয়েকটি ডিপার্টমেন্ট, যেমন ট্রান্সপোর্টেশন, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসবে যদি না বিলটি পাশ হয়। হোমল্যান্ড সিকিউরিটি যে ফান্ডিং বিল, সাধারণত প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় দুই পক্ষ সম্মত হয়েছিল যে 2 সপ্তাহের জন্য আলোচনার মাধ্যমে একটি সমাধান আসবে। 2 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহ ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এবং আর 1 সপ্তাহ মাত্র বাকি আছে। এবং এর মধ্যে যদি এই সমঝোতা না হয়, তাহলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার কারণ ডেমোক্র্যাটরা খুব অনড় অবস্থানে রয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির কর্ম হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল এজেন্টদের কার্যক্রম সম্পর্কে। তারা সর্বশেষ যে 10 দফা প্রস্তাব দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সবাইকে বডি ক্যাম ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করা চলবে না, সবাইকে আইডি অর্থাৎ তাদের পরিচয়পত্র সাথে থাকতে, তাদের পরিচয় দিতে হবে যে তারা কত নম্বর এজেন্ট সেটা দিতে হবে। প্লাস একই সাথে তাদের হোমল্যান্ড সিকিউরিটির যে যে যত্রতত্র গ্রেফতার করা যাবে না আনলেস তাদের কোনো রেশিয়াল প্রোফাইলিং, অর্থাৎ কৃষ্ণাঙ্গ কিংবা অন্যান্য বর্ণের লোক দেখলেই তাদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা, আটক করা, এগুলো চলবে না। তবে রিপাবলিকান সিনেটর জন থুন অবশ্য বলেছেন যে ডেমোক্র্যাটরা এতই কঠিন শর্ত আরোপ করেছে যার ফলে এই আলাপ আলোচনা খুব একটা সুফল বয়ে আনবে আগামী দিন কয়েকের মধ্যে, তা তিনি মনে করছেন না। এবং হোয়াইট হাউসের সাথে যদিও নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত ডেমোক্র্যাট দলের 2 নেতা হাকিম জেফরিস এবং সেনেটর চাক শুমার দুজনেই খুব অনড় অবস্থানে আছেন এবং তারা বলেছেন যে এই দফায় ডেমোক্র্যাটরা কোনো ছাড় দিতে প্রস্তুত নয় রিপাবলিকানদের। বিশেষ করে যে মিনেসোটাতে যে হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের যে অভিযান, যাতে 2 জন আমেরিকান নাগরিক নিহত হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আইস যে ত্রাস এবং আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে ইমিগ্রেশন অভিযানের নামে, সেটি অবশ্যই বন্ধ করতে হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আপ্রাণ চেষ্টা করছেন দুই পক্ষকে একটি সমঝোতা আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হবেন কিনা সেটি বলা মুশকিল। কারণ ডেমোক্রেটরা অন্তত 3টি দাবি তাদের কোনো অবস্থাতেই ছাড় দিতে রাজি নয়। একটি হচ্ছে জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, একটি হচ্ছে বডি ক্যাম ব্যবহার করতে হবে, দ্বিতীয়, এবং তৃতীয় হচ্ছে যে রেশিয়াল প্রোফাইলিং, অর্থাৎ অন্য বর্ণের লোক দেখলেই তাকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা যাবে না। এই 3টি বিষয় এবং ইমিগ্রেশন এনফোর্সমেন্টে যারা কর্মকর্তা রয়েছেন তাদের পরিচয় সাথে থাকতে হবে, তাদের ব্যাজ সাথে থাকতে হবে, এই হচ্ছে। এবং তারা কোনো মাস্ক ব্যবহার করতে পারবেন না। এই হচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত, যে শর্ত, সেই শর্তের ব্যাপারে ডেমোক্র্যাটদের অনড় অবস্থান। কিন্তু রিপাবলিকানরাও কোনো মতেই ছাড় দিতে রাজি না। তারা বলেন যে এর ফলে যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কার্যক্রম অনেকটা স্তিমিত হয়ে যাবে এবং স্থবিরতা নেমে আসবে। আইন প্রয়োগকারী সংস্থা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। এই জন্যই
তারা ডেমোক্র্যাটদের এই প্রস্তাবে এখন সম্মত হচ্ছে না। কিন্তু ডেমোক্র্যাটদের প্রস্তাবে সম্মত না হলে ডিফেন্স ফান্ডিং অর্থাৎ হোমল্যান্ড সিকিউরিটির ফান্ডিংও তারা পাচ্ছে না। অতএব এমন এক অবস্থা যে সেই অবস্থায় এখন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ২ পক্ষের মধ্যে কোনো সমঝোতা আনতে পারেন কিনা সেটি হচ্ছে এখন দেখার বিষয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে সেটা হচ্ছে যে আজকে ইউএস যুক্তরাষ্ট্রের একজন ডিস্ট্রিক্ট জাজ, যিনি মূলত ফেডারেল জাজ, তার নাম মুস্তাফা টি কাশুভাই। তিনি আজকে নির্দেশ দিয়েছেন মিনেসোটাতে একটি প্রাথমিক ইনজাংশন জারি করেছেন যে ফেডারেল ইমিগ্রেশন অফিসাররা এবং কোনো ওয়ারেন্টি ছাড়া কাউকে এখন থেকে আর গ্রেপ্তার করতে পারবে না। অনেক টেম্পোরারি যদিও অস্থায়ী ভিত্তিতে নির্দেশনা তিনি আজকে জারি করেছেন। তিনি হচ্ছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ মুস্তাফা টি কাশুভাই। তিনি আজকে এই নির্দেশ দিয়েছেন যে কোনো রকম ওয়ারেন্টি ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং তাকে যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ মনে করে যে সে পালিয়ে যেতে পারে কিংবা তাকে ধরা যাবে না, তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে হবে। ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই নির্দেশনায় আজকে ফেডারেল জাজ, যিনি ইউএস ডিস্ট্রিক্ট জাজ, তিনি আজকে এই নির্দেশনা দিয়েছেন, যদিও অস্থায়ী ভিত্তিতে নির্দেশনাটি জারি করা হয়েছে। আইসের এগেইনস্টে একটি মামলা দায়ের করেছেন মিনেসোটার শিক্ষক এবং স্কুলের শিক্ষকরা। তারা বলেছেন যে তাদের স্কুলের সম্পদ অর্থাৎ স্কুল প্রপার্টি থেকে যাতে আইস অভিযান চালাতে না পারে সেই জন্য তারা আদালতে শরণাপন্ন হয়েছেন মিনেসোটাতে। এবং আদালত অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি। ২টি স্কুল ডিস্ট্রিক্ট এবং টিচারদের ইউনিয়ন যৌথভাবে এই মামলা দায়ের করেছেন। ইমিগ্রেশনের যে অভিযানের পরিপ্রেক্ষিতে তারা মনে করেন যে তাদের লেখাপড়া প্রদানে শিক্ষাদান কর্মসূচি বাধাপ্রাপ্ত হচ্ছে। ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের যত্রতত্র অহরহ স্কুলগুলোতে অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে, এবং সেই জন্যই তারা আদালতে শরণাপন্ন হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। দুটি স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড এবং একটি টিচার্স ইউনিয়ন মিনেসোটাতে। ভার্জিনিয়ার নতুন ডেমোক্রেটিক গভর্নর, যিনি দিন কয়েক আগে দায়িত্বভার গ্রহণ করেছেন, গভর্নর অ্যাবিগাইল স্প্যানবার্গার, তিনি আজকে আইসের সাথে ভার্জিনিয়া স্টেটের সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি বলেছেন যে আইসকে এখন থেকে 287G প্রোগ্রামের আওতায় যে সহায়তা স্টেট পুলিশগুলো দিত, যার মাধ্যমে আইস অভিযান চালানোর সময় স্টেট পুলিশ গ্রেপ্তার অভিযানে সহায়তা করতো, সেটি এখন থেকে আর প্রদান করা হবে না। অর্থাৎ ভার্জিনিয়াও স্টেট হিসেবে সর্বশেষ তালিকাভুক্ত হলো যারা আইসকে কোনো প্রকার সহযোগিতা করবে না অভিবাসীদের গ্রেপ্তার করার ব্যাপারে। তবে স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশ এখনো সহযোগিতা করতে পারে। এই ধরনের বিধি বাতিল করা হবে কিনা সে বিষয়ে আলাপ আলোচনা চলছে। স্থানীয় বোর্ডগুলো, স্থানীয় যে কাউন্টিগুলো আছে সেই কাউন্টিগুলো, তবে স্টেট পক্ষ থেকে এখনকার আইসকে 287G প্রোগ্রামের আওতায় কোনো প্রকার সহযোগিতা করা হবে না, এই নির্দেশনা দিয়েছেন নতুন গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গার। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট জির সাথে, এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্প যদিও এপ্রিলে আগ্রহ প্রকাশ করেছেন চীন যাওয়ার আগে, তবে তাদের দুজনের মধ্যে খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। যদিও চীন বেশ কড়া ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যে $11 বিলিয়ন অস্ত্র বিক্রি করতে যাচ্ছে তাইওয়ান, এটি দুই দেশের সম্পর্কের হানির ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং এর পাশাপাশি যুক্তরাষ্ট্র আজকে গতকাল সতর্কবার্তা অর্জন করেছে, আর সতর্কবার্তা জানিয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে যে প্রায় তাইওয়ানকে ঘিরে চীন যে নৌ অভিযান চালাচ্ছে সেটিও একটি উদ্বেগজনক বিষয়। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে গ্রিনল্যান্ড দখল করার একটি অভিপ্রায় এখনো চীনের রয়েছে, সেটিও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে দুই নেতার মধ্যে খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং সর্ববিষয় প্রায় আলোচনা হয়েছে সেটি। এবং যে বিষয়গুলোতে আলোচনা হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে যে ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি করেছেন তাতে দেখা যাচ্ছে যে সেই মিডিয়াগুলিতে রয়েছে তারা খুব পজিটিভ অর্থাৎ ইতিবাচক আলোচনা করেছেন এবং দুই দেশের সম্পর্কের এবং দুই নেতার সম্পর্ক খুবই উত্তম তেমনও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট। তিনি বলেছেন দুই পক্ষই আলোচনা করেছে চাইনিজ সয়াবিন ইম্পোর্ট সম্পর্কে, অয়েল এবং গ্যাস পারচেজ, চীন থেকে গ্যাস পারচেজ সম্পর্কে, এবং এর পাশাপাশি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং ইরানের বিষয়ে তার দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। তবে তিনি এপ্রিলে যে সফর করার পরিকল্পনা করছেন সেই ব্যাপারে চীন কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য
কিংবা কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের যে ঘোষণা আগামী এপ্রিল মাসে তিনি চীনে যাচ্ছেন, সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা চীনের কাছ থেকে আসেনি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শেষ পর্যন্ত গভর্নর পদে দ্বিতীয়বারের মেয়াদের নির্বাচনে গভর্নর ক্যাথি হোকুলকে এন্ডোর্স করার সিদ্ধান্ত দিয়েছেন আজকে, এবং এর মধ্যে তিনি বলেছেন যে এই দুই ডেমোক্রেটিক নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্রেটিক নেতৃত্বকে আরো সুসংগত করবে বলে জোহরান মামদানি মনে করেন, এবং সেজন্য তিনি গভর্নর পদে ক্যাথি হোকুলকে একজন সফল গভর্নর হিসেবে বর্ণনা করে তিনি ক্যাথি হোকুলকে সমর্থন দিয়েছেন। তবে ক্যাথি হোকুল এই অনুষ্ঠানে মেয়রের ট্যাক্স প্রপোজাল কিংবা মেয়র যে ধনীদের উপর ট্যাক্স বাড়ানোর যে পরিকল্পনার মাধ্যমে তার কিছু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন, সেই ব্যাপারে অবশ্য দুই পক্ষই আজকে নিশ্চুপ ছিলেন। মেয়র জোহরান মামদানি আজকে একটি বিলবোর্ড লিঙ্ক এনওআইসি বিলবোর্ড উদ্বোধন করেছেন। সেই বিলবোর্ডের মাধ্যমে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি নিউ ইয়র্কে যারা গৃহহীন রয়েছেন এবং যারা বাইরে দিন যাপন করেন তাদেরকে ঘরে ভিতরে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন এত ঠান্ডার ভিতরে বাইরে থাকা সম্ভব নয়, এবং সেই জন্য তিনি তাদেরকে এই লিঙ্ক পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে লিঙ্ক এনওআইসি পিএস সিস্টেমের মাধ্যমে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম যেটাকে বলা হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমে মেয়র আজকে সেই পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম লিঙ্ক এনওআইসি, যেটা আপনারা দেখবেন বিভিন্ন বাস স্টেশনের কাছে সেগুলো দণ্ডায়মান, এবং সেই ভিডিও মেসেজে তিনি আজকে এটি দিয়েছেন যে নিউ ইয়র্কে যারা গৃহহীন রয়েছে তারা যেন শীতের এই প্রকোপ ঠেকাতে অভ্যন্তরে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেন, আশ্রয় নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ। আজকে একটা নিউজ দেখলাম একটু আগে, যেটা যে ব্রুকলিনে 3 জন মুসলিম ওমেনকে অ্যাটাক করেছেন একজন। এইটা কি আপনার জানা আছে পুরো বিষয়টি? না, পুরোটা এখনো আসতেছে, ডেভেলপিং স্টোরি এখনো আসেনি। বলা হচ্ছে যে 3 জন মুসলিম মহিলাকে আক্রমণ করা হয়েছে একজনের, কিন্তু কে আক্রমণ করলো, কিভাবে, কোন পরিবেশে, সেই ব্যাপারে এখনো ডিটেল পাইনি। এখানে আমি নিউ ইয়র্ক টাইমসে দেখছি একজন মহিলা, তার নামটা ঠিক আমার মনে নাই, বাট আই রেড দ্য স্টোরি অ্যান্ড ইটস হ্যাপেন ইন বেরিজ ওয়ার মুসলিম ডেন্সিটি খুব বেশি। সো ওর যে মহিলা এটা করেছেন তার বিরুদ্ধে অবশ্যই ইতিমধ্যে হেট ক্রাইমের অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। নিউ ইয়র্কে হেট ক্রাইম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটা গত দিন কয়েক আগে লেটিশিয়া জেমস বলেছেন যে নিউ ইয়র্কে হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধ কমে গেল, হেট ক্রাইম ব্যাপক হারে বেড়েছে, বিশেষ করে এই সাম্প্রতিক কয়েকটি সপ্তাহের মধ্যে, এবং বিশেষ করে গত নির্বাচনের পর থেকে হেট ক্রাইমের সংখ্যা, বিশেষ করে ইহুদি সম্প্রদায় হেট ক্রাইমের শিকার হচ্ছে ব্যাপক মাত্রায়। তবে এখন দেখা যাচ্ছে মুসলিম কমিটিও হেট ক্রাইমের শিকার হচ্ছে। রাইট, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল হাসান। দেখি আবার কথা বলবো যদি থাকেন, আপনি সময় থাকে। ডক্টর সাবরিনা হক, অনেকদিন পরে আপনাকে দেখলাম, আশা করি আপনি ভালো আছেন। হাউ ইউ ফিলিং ডিউরিং দিস কোল্ডেস্ট উইন্টার? আগামী শনিবার থেকে আবার কোল্ড শুরু হবে, কিন্তু শনিবারের উপর আবার সিঙ্গেল ডিজিট হবে। জি, তো নিউ ইয়র্ক আমি অনেক এনজয় করি, কিন্তু উইন্টারটা এখনো এনজয় করতে পারি না, তো এখনো ইউজ টু না। আর প্রত্যেক উইন্টারেই একবার ঠান্ডা লাগে, তো এই উইন্টারেও লেগেছে। রাইট, ভেরি কোল্ড। আমি আসলে নিউ ইয়র্কে অনেকদিন থেকে আছি, বাট আমি এইরকম লাগাতার ঠান্ডা এর আগে কখনো দেখিনি। হয়তো ঠান্ডা পড়েছে, বাট একদিন বা 1.5 দিন, তারপরে আবার টেম্পারেচার স্বাভাবিক হয়েছে, বাট এবার মনে হচ্ছে একদম লাগাতার চলছে। যাই হোক, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে আমরা ওজন কমানোর অনেক ঔষধ ব্যবহার করা হয়, হুইচ ইজ পপুলার অলসো, যে ওজন নিয়ে অনেকের সমস্যা আছে এবং অজেম্পিক সহ বিভিন্ন ধরনের মেডিসিন আছে, বাট এটার সাইড এফেক্ট নিয়ে অনেকেই জানেন। অনেকে মনে করেন যে আমি তো অজেম্পিক নিলাম, দেন আমার ওজন ছিল 180 পাউন্ড, আমি দেখা যাচ্ছে 6 মাসের মধ্যে আমার ওজন 140-তে চলে আসছে, হুইচ ইজ আই এম ফিলিং গুড অ্যান্ড স্লিম, ফ্যাশনেবল, ইয়াং লুক, বাট অনেকেই জানেন না যে এর সাইড এফেক্ট নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইদানিং। সো আপনি তো ডায়েটিশিয়ান, আপনি এই বিষয়ে এক্সপার্ট, সো হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট অফ দ্য মেডিসিন হুইচ ইজ ওয়েট লুজের যে আপনার লসের যে মেডিসিন? জি, তো অ্যাজ অ্যান এন্ডোক্রিনোলজিস্ট আমি অনেক হরমোনাল জিনিস দেখি, তো ওবেসিটি মেডিসিনেও আমি অনেক এক্সেস ওয়েট জিনিস ট্রিট করি।
আর এসব ওষুধ খুবই পপুলার কারণ কি এসব কুইক রেজাল্টস দেয়। আর আমরা সবাই তো চাই যে তাড়াতাড়ি কিছু সলিউশন হোক, কিন্তু একটা জিনিস যেটা আমার জন্য কনসার্নিং, যেটা আমি দেখি আর অন্য এন্ডোক্রিনোলজিস্টরা অন্য ডক্টররাও দেখে, যে স্পেশালি যদি আপনি আপনার ইন্স্যুরেন্সের উপর রিলাই করেন, যে আপনার ওয়েট লস ওষুধকে ফাইন্যান্সিয়ালি ওরা পে করে, যে ইন্স্যুরেন্সের থ্রুতে আপনি ওয়েট লস ওষুধটা পাচ্ছেন, আপনাকে নিজেকে পে করতে হচ্ছে না। আর আপনি যদি ওজন কমানোর জন্য ডায়েটারি চেঞ্জ না করে আর স্পেসিফিকলি মাসল এক্সারসাইজ না করে, যদি শুধু ওষুধটা, যেহেতু আপনার অ্যাপেটাইটটা খাবার সেই ইচ্ছাটাকে কমাচ্ছে, যদি সেভাবেই ওজন কমান, অন্য কিছু না করে, ডায়েট চেঞ্জ না করে, মাসল স্ট্রেংথ ট্রেন না করে, হঠাৎ করে ওয়েটটা আবার রিগেইন হয়, ওজনটা আবার ফেরত চলে আসে। আর আনফর্চুনেটলি ওয়েটটা যখন রিগেইন হয় তখন ওজনটা মেইনলি ডিপোজিট হয় যে জায়গাতে আমরা চাই না, তো অটোমেটিকলি মাসেলে যায় না, মাসেলে খুবই কম যায়, অটোমেটিকলি ওজনটা রিগেইন হয় ফ্যাট মাসে আর আমাদের অর্গানের আশেপাশে, তো ফ্যাটি লিভার, হার্টের চারিদিকে আর প্যানক্রিয়াসের চারিদিকে, যেই অর্গান থেকে আমরা আমাদের নিজেদের ইনসুলিন তৈরি করি। আর এই ওয়েট রিগেইন আফটার সাডেনলি স্টপিং, হঠাৎ করে যদি ওয়েট লস ওষুধ স্টপ করা হয় না প্ল্যান করে, এটা আবার ফিউচারে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ইস্যুর রিস্ক আরো বাড়ায়। তো আমরা ইনিশিয়ালি ভাবতাম অ্যাজ আ স্পেশালিটি যে এসব ওষুধ যেহেতু ওয়াইডলি অ্যাভেলেবল, এইসব অনেক জিনিস চেঞ্জ করবে, ডায়াবেটিসের রিস্কটা কমায় দিবে, হার্ট অ্যাটাকের রিস্ক কমাবে, ব্লাড প্রেশার রিস্ক কমাবে, কিন্তু এটা টোটালি ডিপেন্ডেন্ট অন পেশেন্ট অ্যাক্সেস। As a patient, as someone who takes this medication, you have to have access to it. আপনাকে, কারণ কি এই ওষুধগুলো এমন ভাবে বানানো আর এই ওষুধগুলো এমন ভাবে কাজ করে যে এইসব কাজ করে যখন আপনি এটাকে নিতে থাকেন, যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় ফর হোয়াট এভার রিজন, আবার ওয়েটটা আবার ফেরত চলে আসবে। সো কিভাবে বন্ধ করার জন্য হোয়াট উই হ্যাভ টু, কারণ আমি তো আর ডিপেন্ডেন্ট থাকতে পারবো না মেডিকেশনের উপর, রাইট? আই হ্যাভ টু স্টপ ইন ওয়ান আপনার টাইম। সো এই যে আমি বুঝবো কিভাবে যে কখন আমার স্টপ করা উচিত, অথবা স্টপ করতে হলে হাউ আই ক্যান স্টপ ইট, এটা করবো না একবারে হঠাৎ করে দেবো? জি, এটা এক্সেলেন্ট কোয়েশ্চেন। আর ফর এক্সাম্পল স্টপ কে করবে, এটা ডিপেন্ড করে যে আপনি ওয়েট লস, ওয়েট গেইনটা কিভাবে হয়েছে। ফর এক্সাম্পল, যদি একটা ওমেন হোল লাইফ হেলদি ছিল, এক্সারসাইজ করতো, স্ট্রেংথ ট্রেন করতো, প্রোটিনটা ভালো করে খেত, ফাস্ট ফুড খেত না, যদি প্রেগন্যান্সির সময় যদি ওয়েট গেইন হয় সেই 9 মান্থ, তাহলে সেই ওমেনের জন্য 6 মান্থ ওয়েট লস ওষুধ আমরা ভালো ট্রাই করে তারপর স্টপ করা যায়। কিন্তু যদি একজন ওজন গেইন করতে থাকে টিনেজ ইয়ার্স থেকে, 20 বছর বয়স, কলেজে, ইউনিভার্সিটিতে, তারপর কাজে ঢুকলো, তো 15-20 ইয়ার্স, যদি কারো 15-20 বছর ধরে ওয়েট গেইন হয়, এটা তো 1-2 বছর বন্ধ করা যায় না, ইট ডাজন্ট মেক সেন্স। আর সেম থিং উইথ ব্লাড প্রেশার মেডিকেশন। ব্লাড প্রেশার মেডিকেশন কেউ জিজ্ঞেস করে না যে ব্লাড প্রেশার মেডিকেশন কিভাবে বন্ধ করে দিব, রাইট? কোলেস্ট্রল মেডিকেশন কিভাবে বন্ধ করে দিব? তো এটা ডিপেন্ড করে যে ডিজিজ প্রসেসটা কত বছর ধরে বডিতে থাকে। সো আপনি যেটা বলেন যে মেডিকেশন, কোলেস্টেরল মেডিকেশন, এটা কি বন্ধ করার কোনো পথ নাই? দেয়ার ইজ নো ওয়ে আই ক্যান স্টপ ইট? No, there's absolutely a way, but that way is very difficult. আমরা যেভাবে কয়টা জিনিস, কয়টা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে জেনেটিক, তো আমরা কি জিনস নিয়ে বর্ন হয়েছি, কিন্তু জেনেটিক্স ডেস্টিনি না। এমন না যে আপনার জিনস এভাবে বর্ন হয়েছেন তার মানে 100% গ্যারান্টি that you will develop the disease, unless it's something very rare, like 1 in a million, 2 in a million. Majority of the cases, genetics টা কিছুটা ইনফ্লুয়েন্স করে, কিন্তু ডিপেন্ড করে এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স মানে হচ্ছে যে আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর এপিজেনেটিক্সটা ডিপেন্ড করে আপনি যে কালচারে এক্সপোজ হচ্ছেন, আপনার ফ্যামিলির প্রোগ্রামিংটা কি, আপনারা কি মন খারাপ হলে কি খাবার দিয়ে ট্রিট করি মন খারাপটা, তারপর আমাদের ফ্যামিলির ডেইলি ফুড কালচারটা কি, আমাদের ফ্যামিলিতে আমরা কি এক্সারসাইজটা একটা হ্যাবিট হিসাবে গ্রো করি কিনা, আমরা কি রেগুলারলি বাসায় সোডা রাখি কিনা, আমরা কি ফ্রুট জুস খাই কিনা। তো এইসব জিনিস একটা বড় একটা ফ্যাক্টর প্লে করে। এই জন্য ফর এক্সাম্পল অনেক পেশেন্ট, অনেক ইন্ডিভিজুয়াল, যখন আমরা এইসব নতুন উইকলি ইনজেক্টেবল GLP-1 মেডিকেশন গুলো শুরু করি, তখন আমরা দেখি যে একজন একই খাবার খেয়ে কোনো ডায়েট চেঞ্জ না করে, কিন্তু যেহেতু এইসব ওষুধ আমাদের খিদার সেই ইচ্ছাটাকে কমায় দেয়, যেহেতু পরিমাণে আমরা
অল্প একটু আগের বারের মতো আমরা আধা পরিমাণ খেয়ে পেটটা ভরে যায়, জাস্ট একই খাবার খেয়ে আধা কোয়ান্টিটি খেয়েও ওজনটা চলে যাচ্ছে। কারণ কি আমাদের আনহেলদি খাবার খাওয়া হচ্ছে কিন্তু এক্সপোজারটা আরো অনেক কম হচ্ছে, এই জন্য GLP-1 এর সেই ওয়েট লস এফেক্টটা থাকে। কিন্তু কেউ যদি ওষুধ ছাড়া ডায়েটারি চেঞ্জেস করতে চায় তাহলে অনেক জিনিস চেঞ্জ করতে হবে, পুরো ডায়েট হ্যাবিটটাকেই চেঞ্জ করতে হবে। আর আমরা অনেক সময় পড়ি যে আমি এই ডায়েট ট্রাই করছি, সানডে হচ্ছে আমার চিট ডে, না হলে স্যাটারডেতে পার্টি আছে সেদিন আমার চিট ডে। তো ডায়েট এমন হতে হবে যে ডায়েটটা একটা লাইফস্টাইল হয়ে যায়। আরেকটা জিনিস আমার একটা প্রশ্ন ছিল যেটা ইব্রাহিম ভাই, একটা মিনিট, আমি একটা প্রশ্ন করে ফেলি। সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিক আছে, প্রেশার আছে, হার্টের মধ্যে রিং পরানো আছে, বাট ওজন বেশি, whether they are eligible to use that kind of medication, এই যে আপনার weight loss medication? সো দ্যাটস অ্যাগেন এটা হচ্ছে ডিপেন্ড করে যে ইন্স্যুরেন্স কি কারণে এটা পে করবে, রাইট? তো ইন্স্যুরেন্স কাভারেজ ডিপেন্ড, ওরা এখন যেটা বলছে ইন্স্যুরেন্স কভার করবে যদি কারো ডায়াগনোসিস থাকে টাইপ 2 ডায়াবেটিস, নট বর্ডারলাইন, নট প্রি ডায়াবেটিস। যদি টাইপ 2 ডায়াবেটিস না থাকে তাহলে BMI, বডি মাস ইন্ডেক্স, হাইট, ওয়েট একটা ডিভিশন ক্যালকুলেশন, ম্যাথ ক্যালকুলেশন একটা অ্যাবাভ সার্টেন ক্রাইটেরিয়া থাকতে হবে, 30 অ্যান্ড অ্যাবাভ, না হলে 27 অ্যান্ড অ্যাবাভ, প্লাস ওইটার সাথে সিভিয়ার লিভার ডিজিজ থাকতে হবে, ফ্যাটি লিভারের চারপাশে চর্বি জমানো, ওইটা দেখাতে হবে আলট্রাসাউন্ডে, না হলে MRI করে, না হলে কারো একজনের যদি স্লিপ অ্যাপনিয়া থাকে তো ঘুমানোর সময় একটা টেস্ট করা হয়, ওই টেস্টের একটা স্পেসিফিক স্কোরের নাম্বার দেখতে চায় ইন্স্যুরেন্স কোম্পানিরা। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, কমার্শিয়াল ইন্স্যুরেন্স যারা জব করে, জবের থ্রুতে শুধু ওয়েট লসের জন্য কভার করে। বাট অ্যাগেন আমি যেটা মেইনলি সবাইকে যেটা অ্যাওয়্যার হতে হবে যে যদি আপনি আপনার ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ডেন্ট হন ওয়েট লস ওষুধ কভার করার জন্য, তাহলে আপনাকে এটা আগে থেকে বুঝে নিতে হবে যে এটা এমন না যে হঠাৎ করে বন্ধ করলে হেলথ বেনিফিটটা থাকবে না। প্লাস যদি হঠাৎ করে বন্ধ করে দেন, কোনো ওয়েট হ্যাবিট, কোনো ডায়েট হ্যাবিট না চেঞ্জ করে, না হলে কোনো এক্সারসাইজ হ্যাবিট রেগুলারলি না করে, তাহলে আপনার লং রানে আপনি নিজেকে আরো হার্ম করবেন, কারণ কি আপনার সেই মেটাবলিক ফ্যাট মাসটা আরো বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই, কি প্রশ্ন আপনার বলেন? না, আমার একটা প্রশ্ন ছিল যে আমি এই বিষয়ে আমার একটা জানার, ধন্যবাদ সাবরিনা, আপনি সবসময় চমৎকার বলেন। তো আপনার একজন পেশেন্ট হতে পারলে আমি খুব খুশি হব। কিন্তু আমি থাকি নিউ জার্সিতে, আমাকে মানে আমার চিকিৎসক মনজারো নামে একটা জিনিস গত 2 বছর থেকে উনি ট্রাই করতেছেন। তো আমার এমনি কোনো সমস্যা নাই, ওজন মানে বলেন যে আরো 15 মানে পাউন্ড যদি কমাইতে পারি ভালো হয়। আমি তো এক্সারসাইজ করি, দৌড়ের উপরই থাকি। বেশি তো পত্রপত্রিকার কাজ ছাড়া বাসাবাসির ওই যে বাজার করার জন্য আরো দৌড়াইতে হয়। তো এইসব দৌড়াদৌড়ির মধ্যে মানে এই মনজারো এটা দেওয়ার জন্য আমাকে প্রায় 2 বছর থেকে পুশ করা হচ্ছিল। আমি অবশ্য সাসপিশাস অ্যাবাউট দ্যাট, এটা আবার ওই পুশ নেওয়া আমার জন্য ভীতিকর ব্যাপার। তো এখন গত 2 মাস থেকে নিতেছি, আমি কিন্তু চেঞ্জ বুঝি না। 2.5 আমি ঠিকই খাওয়া দাওয়া করতেছি, চলাফেরা করতেছি। সো ইট ইজ অলরাইট টু টেক ইট। এবং এটা মানে সুবিধা অসুবিধা বা কোনো সাইড এফেক্ট আছে কিনা? জি, তো এভরি সিঙ্গেল মেডিসিন, সব ওষুধেরই সাইড এফেক্ট আছে। মেটফর্মিনের সাইড এফেক্ট আছে, কোলেস্ট্রল ওষুধের সাইড এফেক্ট আছে। মজার সাইড এফেক্ট হচ্ছে আপনাকে খুব ভালো প্ল্যান যে একদম স্টার্টিং ডোজে শুরু করা। স্টার্টিং ডোজ হচ্ছে 2.5, যেটা আপনি বলেছেন। তো 2.5 এ শুরু করলে যদি কোনো সাইড এফেক্ট না হয় আর আপনি যদি কোনো চেঞ্জ না ফিল করেন, তাহলে ইউজুয়ালি আমরা ডোজটাকে বাড়াই। আর সাইড এফেক্ট হচ্ছে যারা ফিল করে, যারা কিছু বুঝতে পারে, ওজাম্পিকের সাইড এফেক্ট আরো বেশি হয়, মঞ্জারোর সাইড এফেক্ট একটু কম হয়। ওজাম্পিকের সাইড এফেক্ট একটু বেশি হয় কারণ কি ওজাম্পিকে মেইনলি যেই হরমোনটা থাকে ওইটা হচ্ছে একটা হরমোন GLP-1। মঞ্জারোতে থাকে 2টা হরমোন, GLP-1 আর GIP, কিন্তু GLP-1টা কম থাকে। আর GLP-1 এর জন্যই মেইনলি বমি ভাব, নশিয়াটা হয়। তো GIP যেহেতু আরো বেশি থাকে মঞ্জারোতে, এই জন্য মঞ্জারোতে সেই বমি ভাবের সাইড এফেক্টটা থাকে না। বমি ভাব যদি না হয়, কনস্টিপেশন যদি না হয়, তাহলে ইউজুয়ালি আমরা ডোজটাকে বাড়াতে থাকি। বাট আমি যেটা আমার সবগুলো পেশেন্টের সাথে আমি যেটা ট্রাই করি বলতে, আমাদের ডায়েটটা খুবই ক্লিন থাকতে হবে। ক্লিন মানে হচ্ছে যে
আমরা আজকাল না বুঝতেও আমরা ভাবি যে আমরা হেলদি খাই, কিন্তু আসলে এত এনভায়রনমেন্টাল টক্সিক এক্সপোজার হয়, আমরা অনেক সময় না বুঝলে ওইটা আমরা বুঝতেও পারি না। ফর এক্সাম্পল, হাই ফ্রাক্টোজ কর্ন সিরাপ ভেরি ডিফিকাল্ট টু অ্যাভয়েড ইন ইউনাইটেড স্টেটস। যদি ইউরোপে যান, ইউরোপে মোর দ্যান 1000 কেমিক্যালস ব্যান্ড ফ্রম ফুড ইন্ডাস্ট্রি, কিন্তু ইউএসএ তে আমরা অনেক কেমিক্যাল আমাদের ডায়েটে ঢুকে যায় যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। হাই ফ্রাক্টোজ কর্ন সিরাপ হচ্ছে খুবই ইনফ্ল্যামেটরি, এটার জন্যই অনেকের এইসব মেটাবলিক ডিজিজ শুরু হয়। আর হাই ফ্রাক্টোজ কর্ন সিরাপ কেচাপে থাকে, কুকিতে থাকে, বিস্কিটে থাকে, তো খুব ক্লিন খেলে সবচেয়ে বেস্ট। আর যখন আমরা ডিম, চিকেন, বিফ খাই, যদি আমরা ভালো ক্লিন ডায়েট মেনটেন করতে চাই তাহলে আমাদেরকে ট্রাই করতে হবে প্যাস্চার রেজড, মানে যেসব অ্যানিম্যালের ন্যাচারাল ফুড খেয়ে যারা যেসব অ্যানিম্যালকে গ্রো করা হয়, ফর এক্সাম্পল গ্রাস ফেড বিফ। যদি ইউএসএ তে মোস্ট ক্যাটল ফার্মিং ফ্যাক্টরি ফার্মিং হয়, ফ্যাক্টরি ফার্মিং এ চিপলি গ্রো করার জন্য অ্যানিম্যালদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজড সাবসিডাইজড কর্ন প্রোডাক্ট খাওয়াতে হয়। But corn is not the natural diet for our chicken. Corn is not the natural diet for our cows. তো এইসব অ্যানিম্যালের প্রোডাক্টটাও চেঞ্জ হয়ে যায়, অ্যানিম্যালের মাসলটাও চেঞ্জ হয়ে যায়। তো আমাদেরকে এইসব জিনিসে অনেক অ্যাটেনশন পে করতে হয়। অনেকে ভাবে যে এইসব খাবার আরো এক্সপেন্সিভ, ডেফিনেটলি ইটস এক্সপেন্সিভ, বাট ইয়োর হেলথ ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ। আমরা যদি আমাদের ডায়েটটা না চেঞ্জ করি, ওষুধের লিস্ট বাড়তে থাকে, তারপর হঠাৎ করে ইনপেশেন্ট স্টে বাড়তে থাকে, আমাদের ফ্যামিলির উপরে প্রেশার পড়ে। We have to start with a clean diet. No amount of medications can replace that. থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাসান ভাইয়ের নিশ্চয়ই কোন প্রশ্ন আছে? একটা না দুইটা আমি জানি না, দুইবার আঙ্গুল তুলছেন আমি দেখছি। হ্যাঁ, আনমিউট করতে হবে প্লিজ। ডক্টর, অনেক ধন্যবাদ। আমার তিনটে প্রশ্ন, একটা নন মেডিকেল আর দুটো মেডিকেল প্রশ্ন। নন মেডিকেল হচ্ছে আপনি এত ভালো বাংলা কি করে বলেন? আপনি কি করে এত ভালো ওয়েট আমার শেষ প্রশ্নটা, দ্যাটস মাই ফার্স্ট কোয়েশ্চেন। নাম্বার 2 হচ্ছে যে নতুন যে ফুড পিরামিডটা অ্যানাউন্স করেছে ট্রাম্প প্রশাসন, একটু ব্যাখ্যা করে বলবেন যে আগে ছিল গ্রেইন বেসড, এখন প্রোটিন বেসড কেন হলো? থার্ড হচ্ছে আমি 65 প্লাস, এখন বলা হচ্ছে যে 65 হলে আর অ্যাসপিরিন খেতে হবে না, একটু ব্যাখ্যা করে যদি বুঝিয়ে বলেন আমাদেরকে। জি, তো I'll thank my parents for the বাংলা। আমি আমার প্যারেন্টদেরকে থ্যাংক ইউ জানাবো। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে নতুন যে ইউএস ফুড পিরামিডটা, আমি অ্যাকচুয়ালি ফুড পিরামিড, ফুড গাইডলাইন্স, এটা আমি জাস্ট অ্যাজ এ পার্ট অফ লিটারেচার, কিন্তু আমি যেটা রেকমেন্ড করি হচ্ছে একটু আলাদা। আমি রেকমেন্ড করি ফুডের সোর্সটা দেখতে, আমরা কোনখান থেকে আমাদের ফুডটা পাচ্ছি। আর প্রোটিন প্রায়োরিটাইজ করতে হবে, কোনো লিকুইড খাবার না, তো নো স্মুদিজ, নো জুস, নো সোডা। আর ক্লিন হোল গ্রেনস, ক্লিন হোল গ্রেনস মিনস রাইস, ভাত খুবই ভালো, জাস্ট পরিমাণটা আমাদেরকে কন্ট্রোল করে খেতে হবে যদি আমরা বেশি করে মাসল এক্সারসাইজ না করি। আর ওটমিলও খুবই ভালো, বাট সেম থিং, কোয়ান্টিটিটা ওয়াচ আউট করতে হবে। রুটি আমরা অনেক বাঙালিরা ভাবি যে খুবই হেলদি, বাট রুটিটা অত হেলদি না। যেসব জিনিসে আমরা আটা ময়দা দিয়ে যেসবকে আমরা পাউডার করে ফেলি, ওইটাই অনেক প্রসেস হয়ে যায়। তো ফুড পিরামিডটা হচ্ছে একটা সাজেশন, ওইখানে অনেক জিনিস আছে যেটা দিয়ে অনেক কেউ অ্যাগ্রি করে না, বাট মেইন হচ্ছে যে ক্লিন সোর্স হতে হবে। ওকে, সো আজকে নতুন কথা আমরা সবাই বলি যে ওজন বেড়ে গেছে, আমাকে ভাত আমি টাচ করবো না, আমি রুটি খাবো, আমি পরোটা খাই, আপনার রুটির পরে পরোটা, আবার কেউ গিয়ে নান রুটি খায়। নান রুটির মধ্যে কত জিনিস যে দেয়া থাকে, অল ফ্যাটস, বাট ওটাকে মনে করেন নান রুটি খেয়ে আমি স্লিম হবো বা অ্যাভয়েড করবো ফ্যাট। সো আপনি যেটা আজকে বলেন যে ভাত আপনি সবচেয়ে ক্লিন সোর্স, বাট এটা কম খাবেন আপনি, ইজ ইট রাইট? আপনি কেউ একজন ভাত দিনে 3 বেলাও খেতে পারে, নট আ প্রবলেম। ভুল তথ্যের উপর রুটি খাওয়াইতে খাওয়াইতে আটার রুটি আমার লাইফটা মার্ডার হয়ে গেছে, আমি আর রুটিতে নাই। মানে থ্যাংক ইউ, মানে ইট ইজ সো অ্যানোয়িং। মানে রাইসের মধ্যে একটা আছে পারবয়েল, যেটা আমরা অনেকে দেখছি, ক্যারোলিনা পারবয়েল একটা রাইস আছে, এটা আমরা সিলেটিরা যদিও বলে এটাকে সিদ্ধ চাল, এবং সিদ্ধ চাল সিলেটিরা খেতে পছন্দ করে না, বাট তারপর আমি নিজে শুনলাম যে সিদ্ধ চালে নাকি একটু ফ্যাট কম থাকে। সো এটার মধ্যে কোনো পার্থক্য আছে না, সাদা চাল যেটা একদম মিহি ছোট চাল আর সিদ্ধ চালের মধ্যে? তো সবচেয়ে বেস্ট রাইস অ্যাকচুয়ালি হচ্ছে যদি আমরা রাইসটাকে রেজিস্ট্যান্ট স্টার্চ হিসাবে খেতে পারি। রেজিস্ট্যান্ট স্টার্চ মানে হচ্ছে যে আমরা যখন খাই ওইটা আমাদের শরীরে যেন ইজিলি ডাইজেস্ট না করে ফেলি,
সেটা করা যায় যদি দুইটা জিনিসে আমরা ওয়াচ আউট করি। একটা হচ্ছে ব্রাউন রাইস, পারবাল রাইস ইজ ওকে, প্লাস যদি ওই ভাতটাকে আমরা ফ্রিজে রাখি ঠান্ডা করে, তারপর 4-5 ঘন্টা পরে আমরা যদি রিহিট করে খাই, সেই রাইসটা আরো হেলদি হবে আমাদের বডির জন্য। তো গরম ভাতের চেয়ে ঠান্ডা ভাতটাকে রিহিট করে খাওয়াটা আরো হেলদি, বাট কোয়ান্টিটি ওভার এভরিথিং এলস। তো আপনি যদি যতই রিহিট করে ঠান্ডা ভাত খান, যদি রাইসে আমরা ঘি অ্যাড করি, তেল অ্যাড করি, পিস অ্যাড করি, পোলাও হিসাবে খাই with soda, not going to work. So we should not trick ourselves, you know. তো যদি কেউ ভাত খেতে চায়, যদি পার্টিতে যেতে চান, আমি ইউজুয়ালি রেকমেন্ড করি যে আপনি বাসায় খেয়ে তারপর পার্টিতে যাবেন for socializing, or you exercise, move your muscles, do muscle exercise, squats, push-ups, এমন না যে জিমে যেতে হবে, কিন্তু মাসল এক্সারসাইজ করে যদি আপনি পরে হিউজ একটা মিল খান, সেই খাবারটা আমাদের মাসলের ভিতরে ঢুকে যায়, তো আরো ইজিলি আমাদের মেটাবলিজমটা কোপ আপ করতে পারে। আরেকটা বিষয় প্রশ্ন করি আপনাকে, আমরা যে যখন কারো বাড়িতে দাওয়াত খেতে যাই তখন দেখা যায় সবাই আপনার ওই ভাতের যে পাতিল আছে পাতিল উপর করে পাতিলের মধ্যে আমাদের দিয়ে দেয় না খেতে, মানে এটাই যে একটা কালচার আমাদের যে সৌজন্যবোধ দেখানো, ভাত বেশি করে দিবে এবং এর সাথে তরকারি আপনাকে নিতেই হবে, তরকারির মধ্যে ঝুল থাকলে আবার ঝুলে যাবে। সো এই যে কালচার, এই কালচার যে আমাদের জন্য ক্ষতি করে, এটা একটু যদি আপনি বলেন তাহলে আমরা যাদের বাড়িতে দাওয়াত খেতে যাই তাদের অত্যাচার থেকে হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারি আমরা। তো আমি আমার পেশেন্টদেরকে বলি যে আমার পেশেন্টরা যেন আমাকে ব্লেম করে, যেন অন্যদের বাসায় যে যেন বলে যে আমার ডক্টর আমাকে অ্যাবসলিউটলি ব্যান করেছে, like I'll take the blame for it, but not, you know, just blame me. থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। আমার থার্ড প্রশ্ন ছিল একটা। থার্ড প্রশ্ন, জি জি, থার্ড প্রশ্ন যে বলেন আবার। আপনার থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে Aspirin, হ্যাঁ। Yeah, right, aspirin. তো aspirin and medicine, মানে ক্লিনিক্যাল রেকমেন্ডেশন একটা টেনিস ম্যাচের মতো, একবার একটা স্টাডি বের হয় আমরা বলি ইয়েস, তারপর একটা স্টাডি বের হয় আমরা বলি নো। এখন কারেন্টলি সেই নো এর টেনিস ম্যাচে চলছে, কারণ কি এখন রেকমেন্ডেশনটা নো হচ্ছে, কারণ কি ওরা রেকমেন্ডেশন হচ্ছে যে যদি কেউ বাই অ্যাক্সিডেন্ট যদি পড়ে যায়, তারপর যদি কোনো এক্সেসিভ ব্লিডিং হয়, তাহলে সেটা হয়তো বা আরো ডেঞ্জারাস হতে পারে নামার চেয়ে। সো এখন নোয়ের দিকে আছে, কিন্তু পরে চেঞ্জও হতে পারে। সবচেয়ে বেস্ট জানে অ্যাসপিরিনের কথা কার্ডিওলজিস্টরা, হার্ট ডক্টররা আর নিউরোলজিস্টরা, কিন্তু কোনো কোনো স্পেসিফিক সিচুয়েশন আছে যেখানে ওরা তবু এটা রেকমেন্ড করে, স্পেশালি যদি কারো স্ট্যান্টিং রিসেন্টলি হয়েছে। তো এটা ডিপেন্ড করে স্ট্যান্ট কত রিসেন্টলি হয়েছে। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ, Thank you. অনেক ধন্যবাদ। বেশ কিছুদিন পরে আপনি আসছিলেন। আরিফ রহমান, আপনার কাছে একটু জেনে নিই খুব সংক্ষেপে যে ব্রুকলিনে যে অ্যাটাক হয়েছে 3 জন মুসলিম ওমেন্স, হোয়াট ইজ দ্য নিউজ, হোয়াট ইজ দ্য লেটেস্ট, খুব সংক্ষেপে 1 মিনিটে। আমি যে কথাটি বলতে চাই যে 2 জন বোরখা পরিহিত নারী এবং তার সাথে একটি 12 বছরের শিশু ছিল, যে এলাকাতে ব্রুকলিনে যে এলাকাতে ঘটনাটি ঘটেছে, যে সে নারী ইসলামী বিদ্বেষী একটা বিরূপ মন্তব্য করে তাদেরকে আঘাত করে, এবং আঘাত করার পর সে থেমে থাকেনি। কিছু দূর যাওয়ার পরও সে একটা 12 বছরের শিশু, তারও বোরখা পরা ছিল, তাকেও আঘাত করে এবং মানে ভয়ঙ্কর রকমের বাজে ইসলামিক বিদ্বেষীমূলক কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলার পরে সে সেখান থেকে চলে যায়। তো যে ভালো খবরটি আমি দিতে চাই যে সেখানেই সঙ্গে সঙ্গে বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ নজরে আসে, গণমাধ্যমে বিষয়টি চলে আসে, এবং নিউ ইয়র্কের গভর্নর বিষয়টি নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এবং স্ট্যাটেন আইল্যান্ড থেকে সেই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে। এবং যে বিষয়টি সর্বোচ্চ মহলে যে বিষয়টা আলোচনায় এসেছে যে এই ধরনের ঘটনার জন্য যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এবং কোনোভাবেই যেন এটা ছড়িয়ে না পড়ে, মানে যদি কোনোভাবে তাকে শাস্তি না দেওয়া হয় এই ঘটনাটি আরো ছড়িয়ে পড়তে পারে বলে এরকম একটি বিষয় সামনে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। মিজান ভাই আপনার কাছে আসতেছি, আমি হাসান ভাইয়ের কাছে একটু যাই, এরপরে আপনার কাছে লম্বা আলোচনা করবো একটু। হাসান, মিজান ভাই আপনার ক্যামেরা একটু করতে হবে, আপনার ক্যামেরা লম্বা হয়ে আছে তো, একটু যদি ভার্টিক্যাল করা যায়, হরাইজন্টাল করা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা দেখতে পাবো আপনাকে ভালো। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার কথা খুব সুন্দর ঠিক আছে, শুনতে বাস পাই আমার আমরা। মানে এবং এভাবেই করব, এভাবে রাখবো। এটা আনলক করা না আপনার, এখন আপনি বাঁকা হয়ে গেছেন। সো এইভাবে করা সম্ভব হলে আগের মতোই থাকুক, আগের মতোই করে দেন, অসুবিধা নেই। হ্যাঁ ও আমি একটু সময় আচ্ছা, মানে যে সমস্যা আছে। ইন্টারভিউটা আমরা But হাসান ভাই anyway, আপনার কাছে আপনি আপনাকে kindly জানতে চাই যে আপনি জানেন যে ক্যাথি হকুল উনি গভর্নর নির্বাচন করছেন, এবং আমাদের
জোহরান মামদানি যিনি মেয়র অফ নিউ ইয়র্ক সিটি, তিনি আজকে ক্যাথি হলকে এন্ডোর্স করেছেন। এই এন্ডোর্স করে কি মনে করছেন যে ইটস আমাদের এর আগে আমরা দেখেছি যে আমাদের বিল ডি ব্লাজিও এবং গভর্নর যিনি ছিলেন আমাদের, তার সাথে সম্পর্ক, সাপেনুলের সম্পর্ক খারাপ ছিল। আমাদের সাথে ক্যাথি হকুলের সাথে অ্যাডামসের সম্পর্ক ভালো ছিল। আর এখন দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে খুবই মানে ভালো সম্পর্ক মনে হচ্ছে। এন্ডোর্সমেন্ট ইজ অলসো, যদিও ক্যাথি হকুল সেন্ট্রিস্ট ডেমোক্র্যাট, শি ইজ নট এ লেফটিস্ট ডেমোক্র্যাট। মেসেজটা কি, মানে এই পলিটিক্যাল তাৎপর্যটা কি এটার? ধন্যবাদ তাহের। বেশ কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু গত কয়েকদিনে। তার একটা হচ্ছে যে সর্বশেষ জনমত জরিপ, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, এই মুহূর্তে জোহরান মামদানির সমর্থন নিউ ইয়র্ক সিটিতে 48%, যা ছিল 64% ডিসেম্বরের থেকে এই এক মাসের মধ্যে তার সমর্থন বেড়ে দাঁড়িয়েছে 48-এ, হাইস্ট। আমরা ভেবেছিলাম, এবং যদি আপনি সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন ভাববেন যে জোহরান মামদানি ডুবে যাচ্ছে, ঠিক উল্টো ঘটেছে, তার সমর্থন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেমন? তার মানে নিউ ইয়র্ক সিটিতে মামদানির সমর্থন ম্যাটার্স। সেই মামদানি, যিনি নিজেকে ওপেনলি বামপন্থী বলে, সোশ্যালিস্ট বলে ঘোষণা করেন, তিনি সেন্ট্রিস্ট, আপনি ঠিকই বলেছেন, ক্যাথি হকুলকে এন্ডোর্স করেছেন। আরো ইন্টারেস্টিং, ক্যাথি হকুল যাকে তার রানিং মেট নির্বাচন করেছেন, অ্যাড্রিয়ান অ্যাডামস, তিনিও কিন্তু খানিকটা বাম ঘেঁষা। তিনি পুরোপুরি বাম নয়, যতটা বাম ধরা যাক আমাদের জোহরান মামদানি, কিন্তু তিনি বাম ঘেঁষা। তার যে পলিসি, তিনি প্রাক্তন স্পিকার, এবং প্রাক্তন স্পিকার হিসেবে যে পলিসি তিনি ফলো করেছেন তা মোটামুটি বলতে পারি আমরা প্রোগ্রেসিভ পলিসি, এবং অনেকটা অ্যালাইন করে মামদানির সাথে। অন্যদিকে ক্যাথি হকুলের যে প্রতিদ্বন্দ্বী, তার যে লেফটেন্যান্ট গভর্নর ডেলগাডো, তিনি অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি বাম ঘাসা, এবং তার যে রানিং মেট তিনি নিয়েছেন, তিনি হচ্ছেন গিয়ে সেই বাফেলোর, মনে আছে হয়তো আপনাদের, বাফেলোর মেয়র পদে তিনি জিতেছিলেন প্রাইমারিতে, ইন্ডিয়া ওয়ালটন ডিএস এর সদস্য, ডেমোক্রেটিক পার্টি অবশ্যই। তো ইন্ডিয়া ওয়ালটনকে তিনি নিয়েছেন ডেলগাডো, এই ভেবে যে তিনি বামপন্থীদের সমর্থন পাবেন। কিন্তু ডেলগাডোকে সমর্থন না করে মামদানি সমর্থন করছেন সেন্ট্রিস্ট হকুলকে। কেন? কয়েকটা কারণ। প্রথমত, মামদানি যেন লাভজনক এই মুহূর্তে। কি অর্থে লাভজনক? আপনারা দেখেছেন যে এক সপ্তাহ আগে ঘটনা, ক্যাথি হকুল $1 বিলিয়ন অ্যাপ্রুভ করেছে, সব দেওয়ার কথা বলেছে চাইল্ড কেয়ারের জন্য, যেটা মামদানির একটা প্রাইমারি নির্বাচনী কমিটমেন্ট। যদিও বাকি দুটো, যেমন ট্যাক্স রেজ করা, হকুল রাজি হননি, অথবা ফ্রি বাস রাজি হননি, কিন্তু এই যে একটা পদক্ষেপ তারা একসাথে নিয়েছেন, এটা মামদানির জন্য লাভজনক। মাথায় রাখতে হবে, মামদানি মুহূর্তে $12 বিলিয়ন বাজেট ডেফিসিটে ভুগছেন। তার বাজেটে $12 বিলিয়ন এই মুহূর্তে বড় একটা হোল তৈরি হয়েছে, এবং এই অবস্থা তিনি কোনোভাবেই হকুলকে চটাতে পারেন না। তার প্রয়োজন হকুলের সমর্থন, এটা একটা দিক। অন্য দিকটা হচ্ছে যে তিনি মাত্র ক্ষমতায় এসেছেন, এখনো সে অর্থে কনসলিডেট করে উঠতে পারেননি। কেমন? ফলে তিনি চাইছেন না এই মুহূর্তে তার সমর্থন বেস এবং হকুলের সমর্থন বেসে একটা সরাসরি দ্বন্দ্ব বাঁধুক, যার জন্য ক্ষতিকর হবে। এই মুহূর্তে খুব লাভজনক তার জন্য দীর্ঘমেয়াদী বা অন্তপক্ষে মধ্যম মেয়াদী একটা আতাত বা দাতাত বলতে পারি আমরা, ডেটান্ট হকুলের সাথে মামদানি। আলটিমেটলি এই অ্যালায়েন্স টিকবে না, কারণ অনেক বেশি বামপন্থী, অনেক বেশি প্রোগ্রেসিভ মামদানি। বাট টেম্পোরারিলি, ফর দ্য মোমেন্ট, উভয়ের জন্য কিন্তু এই সম্পর্কটা লাভজনক। আমি মনে করি যে এটা অ্যাটলিস্ট জনমত জরিপ থেকে যে দেখতে পাচ্ছি আমরা, যে পাবলিক মনে করছে যে এই মুহূর্তে ভাই ওপেনলি কাদা চড়াচড়ি করো না, দেশ সংকটে, জাতি সংকটে, ইমিগ্রেশন সমস্যা নিয়ে আমরা বিপদে আছি, একসাথে কাজ করো। এবং সে একসাথে কাজ করার মনোভাব থেকেই দেখতে পাচ্ছি আমরা মামদানি হাত মিলিয়েছে হকুলের সাথে। শেষ কথা বলি আমি, মনে থাকতে পারে আপনার, মামদানি তার নির্বাচনী বিজয় ভাষণে বলেছিলেন যে আমরা ক্যাম্পেইন করি ইন পোয়েট্রি, কিন্তু গভর্ন করি আমরা ইন প্রোজ। আমরা নির্বাচন ক্যাম্পেইন করব কবিতার ভাষা দিয়ে, কিন্তু যখন আমরা শাসন করব তখন আমরা গদ্যের ভাষায় কথা বলবো। এখন তিনি গদ্যের ভাষায় কথা বলছেন বলেই ক্যাথি হকুলের সঙ্গে হাত মিলিয়েছেন। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব মিজানুর রহমান, আপনার কাছে যাচ্ছি। জনাব মিজান, ইব্রাহিম ভাই, আপনি কি প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আপনি কিছু বলবেন? প্রবাসীরা তো ভোট দিয়ে দিয়েছেন, 30,000 ভোটার তারা জি। মানে তাদের ব্যালট পৌঁছেছে। তাদের ব্যালট পৌঁছেছে, অনেকেই কাকে ভোট দিচ্ছেন তিনি জানেন না, তিনি মার্কা দেখে ভোট দিয়েছেন। তো এটা শুরু হলো, এই প্রবাসী ভোটারদের নির্ভর করবে এই নির্বাচনের পরে যে সরকার গঠন করবে, এই সরকার এই প্রবাসী ভোটারের বিষয়টা কি আইন সম্মত করতে পারবেন ও সংবিধানের অংশ দিতে পারবেন, বা এই নির্বাচনে এই প্রবাসী ভোটার ভোটগুলা কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটা একটা, আমি মনে করি এটা একটা এক্সপেরিমেন্টের পর্যায়ে। এবং আগামী দিনের যে প্রবাসীদের বিরাট দাবি যে আমরা ভোট দিতে চাই, এই ভোটটা কিভাবে কার্যকর ভাবে নেওয়া যায়, মানে এই ব্যাপারে একটা সঠিক নির্দেশনা আসবে। তো এবার প্রথমবারের মতো প্রবাসীরা নিজেকেও নির্বাচনের অংশ মনে করতেছেন, অনেকেই যারা ভোট দেবার দিয়ে দিয়েছেন। তো এটা একটা যাত্রা শুরু হতে পারে, বাট এই প্রবাসী ভোটার মনে রাখতে হবে, আমি আবারও বলতেছি, আমাদের সংবিধান অনুযায়ী যে নির্বাচনী কার্যবিধি আছে, যে নির্বাচনী আইন আছে, সেই নির্বাচনী আইনের অন্তর্ভুক্ত হয়ে প্রবাসীদের আরো কিভাবে, যেমন প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন, কিন্তু তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তো আবার একবার যদি আপনি প্রবাসী হিসেবে প্রবাস থেকে ভোটার তালিকাভুক্ত হয়ে যান, তাইলে আপনি দেশে গিয়ে কোনোদিন নির্বাচনে দাঁড়াতে পারবেন না, আবার দেশে গিয়া ভোট দিতেও পারবেন না। তো এই সমস্ত নানা জটিলতার মধ্য দিয়ে এবার যাত্রা শুরু হয়েছে। প্রবাসীরা খুশি। আমাদের যুক্তরাষ্ট্র থেকে আপনার তথ্য অনুযায়ী যে আমরা 30,000 বা 30,000-এর কিছু বেশি, মধ্যপ্রাচ্য থেকে অনেক ভোট গিয়েছে। এটার নির্বাচনী ফলাফল প্রভাব এটা আমরা এই তো আর মানে দিন কয়েকের মধ্যে দেখতে পাবো, এটা নিয়ে আলোচনা হবে। আমি মনে করি আজকে অন্যান্য গুরুত্ব বিষয় না আমরা আলোচনা করি। জি, থ্যাংক ইউ সো মাচ। গিয়াস আহমেদ, আপনি তো দেশে যাচ্ছেন, এখন এয়ারপোর্টে আছেন। সো আপনি প্রবাসী হিসেবে আপনি দেশের এই যে নির্বাচন আর আছে মাত্র 3 দিন, বোধ হয় আজকে 5 তারিখ, আর আছে 12 তারিখ নির্বাচন, 8 দিন আছে মাত্র, 7 দিন। সো আপনি প্রবাসী হিসাবে কিভাবে সেখানে পার্টিসিপেট করবেন নির্বাচনে? গিয়াস ভাই, শুনতে পাচ্ছেন আপনি? গিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, সো আমি যাই, মিজান ভাই আপনার কাছে যাচ্ছি। মিজান ভাই, আপনি জানেন যে ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, একটু আগে ওয়াল স্ট্রিট জার্নাল নিউজটি চেপেছে। সেটি হচ্ছে যে ডিপোর্টেশন যে এপিল, এই এপিলে আমার হাত দিয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা বলছে যে ডিপোর্টেশন এপিলের যে সংখ্যা, এই সংখ্যা কমিয়ে দেওয়া হবে। সো এটা কি কমানোর কোনো সুযোগ আছে মিজান? আচ্ছা, আপনি একটা আর্টিকেল আমাকে ফরওয়ার্ড করেছেন। জি। তার আগে সবাইকে সালাম দিয়ে নিই, এবং এখানে একটা জিনিস আমি মাঝখানে মানে করেছি, পুরোটা দেখতে পারিনি। এখানে একজন ভদ্রমহিলাকে আমাদের প্যানেলিস্ট এটা থেকে আপনার কি কোনো প্রশ্ন আছে ওনাকে? মানে না 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 না, একজন বড় ভাই যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করলেন, এভাবে করে আমাদের মানে পরবর্তী প্রজন্মের মানুষরা যেভাবে উৎসাহিত হবে, সেটা এখানে খুব লক্ষণীয় ছিল। হ্যাঁ, আমি মনে করি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে এবং অন্যান্যদেরকে এইভাবে যদি আমরা সম্মান করি, ওনার প্রতি আমার সালাম রইল। আচ্ছা, এখন হ্যাঁ, আমি যখন প্র্যাকটিস শুরু করি 1999 সালে, তখন আমি নিজে দেখেছি 7 বছর ধরে আপিল পেন্ডিং ছিল বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসে। 4 বছর ধরে পেন্ডিং ছিল, এরকমও হয়েছে। হ্যাঁ, কেউ ইমিগ্রেশন জাজের সামনে গিয়েছে, সেখানে তার কেস অ্যাপ্রুভড হয় নাই, ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, তারপর 30 দিনের মধ্যে আপিল করতে হয়, সেটা করেছে। তো এই রকমের দীর্ঘদিন ধরে আপিল পেন্ডিং ছিল। তো তারপরে একটা সময়, এটা ট্রাম্প সাহেবের ব্যাপার না, তারও আগেই, হ্যাঁ বেশ আগেই, মোটামুটি একটা শক্ত করে নিয়ম করে দেওয়া হলো, যেটার জন্য পত্রপত্রিকায় অনেক সমালোচনা হয়েছিল, সুবিধা করতে পারে নাই, যে 1 বছরের মধ্যে আপিল শেষ করে দিবে। এবং ওইটা মোটামুটি 1-1.5 বছরের মধ্যে হয়ে আসতেছিল। তো এখন যেটা আমি দেখলাম যে আপনি মানে জাস্টিস ডিপার্টমেন্ট থেকে যে প্রপোজালটা দেওয়া হয়েছে, যে 1 মাসের মধ্যে না, 15 দিনের মধ্যে আপিলটা করতে হবে। আমার মোটামুটি ক্লায়েন্টরা ওই করলে পরের দিনই আপিলটা করে ফেলে, এবং এটাতে আমি খুব ভয় দেখছি না যে আপনি যেহেতু ডিপোর্টেশন অর্ডারটা হয়ে গেছে, যত তাড়াতাড়ি তারা চায় একটা আপিলটা করে ওইটার যে রিসিট নোটিশটা আছে, হ্যাঁ, ওটা যদি হাতে থাকে একটু ভালো থাকে আর কি, যে ডিপোর্টেশন অর্ডার থাকলো, তার আপিল পেন্ডিং, এবং তখন প্র্যাকটিক্যালি এটা পুরো কেসটাই পেন্ডিং হয়ে যায় গেল। এবং সেখানে আরেকটা কথা বলা আছে
যে প্রথমে একটা স্ক্রিনিং হবে। এটা আগে ছিল না, যে যদি এটা মানে ঠিকমতো নিশ্চয়ভাবে এসে থাকে এবং ওটা আলটিমেটলি যদি এখনো পাস হয় নাই, কিন্তু সেটা হচ্ছে যে প্রথমে যেই বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসের যারা মেম্বার আছে, হ্যাঁ, বা আজকাল বলে যে অ্যাপিলেট জাজ বলে, তো এই যে আছে, এই কিছুদিন আগেও বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, তো তাদের বেশিরভাগ যদি যারা জাজরা আছেন, অ্যাপিলেট জাজরা আছেন, তারা যদি মত না দেয়, তাইলে সামারিলি 15 দিনের মধ্যে ওই আপিলটা খারিজ হয়ে যাবে, মানে ওই ডিসমিস হয়ে যাবে। তো এটা একেবারেই নতুন একটা ব্যাপার। তবে এটা যেমন সুপ্রিম কোর্টে এই আইন, হ্যাঁ, আপনাকে পারমিশন পেতে হবে আপিল করতে হলে, হ্যাঁ, সার্ট বলে। তো ওই জিনিসটা গেল। তো এখন এই হচ্ছে প্রস্তাবটা, এটা এখনো পাস হয় নাই, কিন্তু যদি 15 দিনের মধ্যে আপিল করতে হয়, সেটা খুব একটা ভয়ঙ্কর কিছু না। কিন্তু ওই সামারলি আপিলটা করে দিবে, খারিজ করে দিবে, এটা খুব ভালো লক্ষণ না। আচ্ছা, আরেকটা জিনিস এর ফলে যেটা হবে সেটা হচ্ছে, আমার একটা সৌভাগ্য আছে, 2003 সালে, বেশ আগের কথা, হ্যাঁ, আমি সেকেন্ড সার্কিটে মাত্র বোধহয় 10-12 জন লয়ার তাদেরকে ডেকেছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। ওখানে একটা হয়েছিল যে প্রচুর, মানে যেটা হয় যে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসের, যেগুলোর কথাই মাত্র বললাম, ওখানে যদি আবার ডিনাইড হয়ে যায়, ডিসমিসড হয়ে যায় আপিলটা, তখন আপনি ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে না, ইউএস কোর্ট অফ আপিলসে, মানে প্রথম ধাপে না, একদম সেকেন্ড ধাপে, যেটার পরেই হচ্ছে সুপ্রিম কোর্ট। তো ওখানে আপনি আপিল করতে পারেন, 1 মাসের মধ্যে করতে হবে। এবং আপনারা জেনে খুশি হতে পারেন, আপনাদের দোয়ায় 11টা আপিলস কোর্ট আছে এরকমের, 11টা কোর্টে আমার কেস ছিল, মানে ফলে আমাকে ওকে একটা লাইসেন্স নিতে হয়েছে, আমার মেম্বারশিপ আছে গেল। তাহলে কি দাঁড়ালো, যে এখন যেটা হবে এটার ফলে কি দাঁড়াবে, একটা তো হচ্ছে এরকম রেস্ট্রিকশন হলো, আরেকটা জিনিস দাঁড়াবে যে এই যে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসে যদি খারিজ হয়ে যায়, তখন আপনার ওই এটা হবে, তখন প্রচুর মানুষ আরো বেশি করে গিয়ে ওই কোর্ট অফ আপিলস, ইউএস কোর্ট অফ আপিলস ফর ভেরিয়াস সার্কিট, যেখানে তাদের হিয়ারিংটা হয়েছিল, ওটার জুরিডিকশন যেখানে, ওখানে গিয়ে প্রচুর কেস হবে। তো ফলে আলটিমেটলি ওখানে আবার একটা সমস্যা হবে, হ্যাঁ। তো যার ফলে এটাতে যে খুব একটা মানে যেই করে নিতে চাচ্ছে যে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি শেষ করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, জুডিশিয়াল এফিসিয়েন্সি, এগুলো আমি ঠিক শিওর না কতটুকু সার্থক হবে। কারণ হয়তো বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসে ওখানে শেষ করেই অনেকে শেষ করে দিত, এখন অনেকেই ওই ওই হায়ার লেভেলে যে আর্টিকেল 3 কোর্ট, যেটা হ্যাঁ, যেটা নেক্সট টু ইউএস সুপ্রিম কোর্ট, ওখানে গিয়ে এটা বলে পিটিশন ফর রিভিউ, ওখানে আপিল করবে। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশনটা, যে হ্যাঁ, রেস্ট্রিকশন তো আছেই, তো এর মধ্যেই যতটুকু পারা যায় কাজ করতে হবে। এবং যদি ওখানে আপিল ডিসমিসও করে, হ্যাঁ, আপনার মাধ্যমে আমি অন্যদেরকে বলতে চাই, মানে দর্শক যারা শুনতেছেন, যে আপনারা ওখানে হাল ছেড়ে দিবেন না, আপনার এরপরও আবার আপিল আছে, হ্যাঁ। তো ফলে আপনারা একটু খোঁজ করবেন যে এরপরে আর কি করা যায়। যদিও বোর্ড অফ একটু খবর নিবেন আপনারা সব, যে হোয়াট ইজ দ্য ওয়্যার আই ক্যান গো, এরপরের কোর্ট আছে, এরপরের কোর্ট আছে, আপ টু সুপ্রিম কোর্ট আপনি যেতে পারেন, আপনি নাও করতে পারেন, কিন্তু কথা হচ্ছে এটা আপনি করতেই পারেন। যেমন করে এটার সুযোগে আমি আরেকটা কথা বলি নেই, যেমন আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ডিনাইড হলো, হ্যাঁ, আপিলস ডিনাইড হলো, তখন আপনি কি করতে পারেন, তখন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে, হ্যাঁ, আপনি ওখানে সাম সর্ট অফ আপিল করতে পারেন। ওটা আপনারা ভুলে যান না, এবং এটা আপনি করলে, হ্যাঁ, আপনার কেসটা আর্টিকেল 3 কোর্টের মাধ্যমে আবার আপনি এডজুডিকেট করাতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মির মিজান, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পারলাম। গিয়াস আহমেদ, আপনি এয়ারপোর্টে রয়েছেন, আপনি একটু পরে প্লেনে উঠবেন বোধহয়। সো জানতে চাই যে আপনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা, আপনার প্রবাসীদের যারা আছেন, প্রবাসী বিএনপি কর্মী বা প্রবাসী যারা আছে, তাদের ব্যাপারে বিএনপির কর্মসূচি কি আপনার? ধন্যবাদ। প্রবাসীদের অনেক অবদান, প্রবাসীরা শুধু রেমিটেন্সই পাঠায় না, আমাদের বাংলাদেশের গণতন্ত্রণে আপনাদের ভূমিকা, প্রবাসীদের ভূমিকা, সকলের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমাদের, আপনারা দেখেছেন যে আমরা সবসময় প্রবাসীদের যে দাবি দেওয়া, সেটা কিন্তু আমরা আমাদের আলোচনায়, আমাদের সমাবেশে, বিক্ষোভ সমাবেশে সবসময় আমরা কিন্তু বলে আসছি।
আমরা সোনালী এক্সচেঞ্জ দাবি করেছিলাম এনেছি, বিমানটা আমরা এনেছিলাম, পরবর্তীতে হয়নি। তারপর আপনার আমাদের প্রবাসী মন্ত্রণালয় আমরা করেছি। এখন আমাদের ভোটের অধিকার এবং ভোট দেওয়ার অধিকার, ভোট পাবার অধিকার, ভোট দেওয়ার অধিকার। আমরা ভোট দেওয়ার অধিকার পেয়েছি কিন্তু পাবার অধিকার এখনো পাইনি। তো সেটা কিন্তু মানে আমরা যদি ভোট দিতে পারি তাহলে আমরা ভোট নিতে পারবো না কেন, সেটা কিন্তু এখন একটা আলোচনার বিষয়। এবং আপনারা জানেন যে ডুয়েল সিটিজেনশিপ থাকার কারণে অনেকের নমিনেশন বাতিল হয়েছে, অনেকে নির্বাচন করতে পারছেন না। তো সেক্ষেত্রে আমি যখন এই দেশে নির্বাচন করেছিলাম স্টেট সিনেটে, তখন কিন্তু মানে এই দেশে বলা হয় নাই যে তুমি ডুয়েল সিটিজেন থাকলে তুমি নির্বাচন করতে পারবে না। এবং অনেক অনেক কংগ্রেসম্যানও আছে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে। তো সেক্ষেত্রে আমেরিকা, ইউরোপের অনেক কান্ট্রি এবং কানাডা ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে। বাংলাদেশ ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু এটা অ্যালাউ করছে না, কারণ সংবিধানে বার আছে। তো সেক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকে বাংলাদেশে যেতে চায়, কিন্তু তারা যাবে কেন? তারা আমাদের ছেলেমেয়েরা দেশে ভালো স্কুলে লেখাপড়া করে, ভালো মানে ভালো কলেজ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছে। তো তারা যদি বাংলাদেশকে সেবা করতে চায় তারা কিন্তু পারছে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের লেখনের মাধ্যমেও আপনারা যদি সচেতন হন যে নট অনলি আপনার সিটিজেনশিপের ব্যাপার, বাংলাদেশের এই প্রবাসীদেরকে যেন সরকার, যে সরকারি ক্ষমতায় আসুক, তারা যেন একটা কোটার মাধ্যমে এই আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য। এটা হলো আমাদের মানে ডিমান্ড। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো জি গ্যাস ভাই কিছু জি ইব্রাহিম ভাই। হ্যাঁ, তো উনি কি আপনি কি অনেকে মনে করছেন যে আপনার বিএনপি পাওয়ারে আসছে এবং বিএনপি পাওয়ারে আসলে এটা যাইতেই পারেন, কোন ধরনের সংবাদ হয়তো সুসংবাদ হয়তো পেয়েছেন, আমরা মোটেই মাইন্ড করবো না যদি গ্যাস সাহেব কোনো দায়িত্ব পান। কিন্তু ওই কুটা মুটা বলে ওই কুটা শব্দ এটা শুনলে আমার ভয় করে। এখন সমস্যা হলো যে এই মানে প্রবাসীদের কিভাবে দেশের উন্নয়নে কাজ করা যায়, এটি কোটা না, প্রবাসীর মানে প্রতিযোগিতা নিয়ে এবং প্রবাসীর তার ভালোবাসা থেকেই আমার এই দেশে কাজ করতে চায় এবং এই কাজের অবারিত সুযোগ সৃষ্টি করার যে আমরা একটা সুযোগ সৃষ্টি করার একটা দাবি জানিয়ে আসছি। একটা পরিবেশ, দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ হয়, দেশে যদি আপনারাই ক্ষমতায় যান, যারাই ক্ষমতায় যান, আমি মনে করি এই যে প্রবাসীদের বাদ দিয়ে বাংলাদেশে খালি প্রবাসীরা, আমরা তো এই বর্তমান সরকার আর কয়েকদিন আছে সমালোচনা করতে চাই না, কিন্তু প্রবাসীদের তো ওনারাও কি করলেন, অনেক দাবি দেওয়ার পরে যে ভোটার লিস্ট একটা করলেন যে আমি ভোট দিতে পারবো, এটা একটা কি অবস্থায়, বা ভোট তো মানে আমি নির্বাচনে দাঁড়াতে পারবো না। প্রবাসীদের আরো অনেক সমস্যা ছিল, প্রবাসীদের আরো নানাভাবে যুক্ত করা যেত, এসব কিছুই হয় নাই। এগুলা যদি আপনারা ভাই ক্ষমতায় যান, মানে এখন তো আর বাংলাদেশের এই নির্বাচন আসলে যেমন হয়, এখন কেউ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা শুরু করেছেন। এই ইতিহাস কতবার যে শুনলাম, কতভাবে নিজেও দেখলাম। এখন আপনারা গিয়ে ওইসব কাজ না কইরা যদি গ্যাস ভাই আপনারা যদি ক্ষমতায় গিয়া ওই প্রবাসীদের জন্য কিছু বলেন, কিছু করেন, তো এই বার্তাটা নিয়ে আমাদের পক্ষ থেকে যান। এটাই হলো আপনার প্রতি শুভেচ্ছা, আপনাদের প্রতি ভালোবাসা। থ্যাংক ইউ। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে আইটি সেক্টরে কিন্তু অনেক এখনো পিছিয়ে আছে। বিশেষ করে আওয়ামী লীগের আমলে অনেক ভারতীয় আইটির এক্সপার্ট তারা ছিল, এখন অনেকেই চলে গেছে। এবং আমার মনে করি আমাদের দেশে আমেরিকার বা ইউরোপের অনেক ছেলে মেয়েরা আইটিতে অনেক ভালো আছে, তাদেরকে যদি আহ্বান জানানো হয় সরকার, যে সরকারি আসুক না কেন, আর বিএনপি সরকার আসলে আমি কাজ করব যে বিদেশি যারা আছে প্রবাসী ছেলেমেয়েরা, যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যারা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আইটি সেক্টরে কাজ করছে বা অন্যান্য অভিজ্ঞতা আছে, তাদেরকে যেন বাংলাদেশে আহ্বান করা হয় বাংলাদেশে ডেভেলপ করার জন্য। আমি মনে করি এটা একটা বিরাট সুযোগ হবে যদি আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে কন্ট্রিবিউশন করতে পারে। থ্যাংক ইউ। মানে অনেক ভালো করতেছেন গিয়াস ভাই, আপনারা ওই যে কার্ড দিয়ে টাকা পয়সা দিবেন বাসা বাড়িতে লোকজনকে, মহিলাদেরকে। তো এইসবের চেয়েও এই প্রযুক্তির বিষয়গুলা এবং আমাদের নতুন প্রজন্মকে কাজে লাগানোর ওইসব কর্মসূচি যদি একটু বলা যায় শেষ মুহূর্তেও, তারপরেও একটু ভালো কাজ হয়। জি, থ্যাংক ইউ। এটা বিএনপি ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব গিয়াস আহমেদ। আমি এখন এয়ারপোর্টে আছি, সকলকে ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা আশা করি আপনি কোনো একটা দায়িত্ব নিয়ে ফিরবেন, আপনি তো ইলেকশন শেষে আর ফিরবেন। সো থ্যাংক ইউ, আপনাকে আমরা শুভেচ্ছা জানাই। হাসান ভাই কিছু বলবেন গিয়াস ভাইকে? উনি আন্তর্জাতিক, উনি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সময় নেই তো চট করে প্রশ্ন করি। গিয়াস, এই 30,000 লোক ভোট দিয়েছে, আপনাদের মধ্যে কি কোনো স্টাডি আছে এই ভোটের প্যাটার্নটা কি এই 30,000-এর মধ্যে?
প্রবাসী না, ভোট এখনো তো আমরা জানতে পারছি না, তবে আশা করি যে আমাদের 70% বা 80% ভোট আমাদের মানে পক্ষে আছে। আপনারা কোনো এটা সার্ভে আমরা- করেননি, না, এক্সিট পোল সার্ভে যেটা না, বলি আমরা, কোনো সার্ভে করেননি সার্ভে আপনারা? করার সুযোগ নেই, কারণ যেহেতু এখনো কোনো সার্ভে করার সুযোগ নেই। বাট আমাদের যে যতটুকু আমাদের অভিজ্ঞতা, আমার 40 ইয়ার্স এর এই আমেরিকাতে, তা আমি মনে করি যে আমাদের সাথে যাতে চলাফেরা আছে, কথাবার্তা হয়, তাতে বোঝা যাচ্ছে যে 80% এর মতো ভোট আমাদের পক্ষে। Yes, আর একটা yes. প্রশ্ন করি আমি, আমরা সার্ভে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সমর্থকেরা অ্যাবাউট 48% বিএনপি কে সাপোর্ট করবে। প্রবাসী আওয়ামী লীগেরা কাকে সাপোর্ট করবে বলে আপনারা ভাবছেন বা আপনারা জেনেছেন? আমার মনে হয় ওই তথ্যটা ঠিক না, কারণ আওয়ামী লীগ হয়তো ভোট কেন্দ্রে নাও যেতে পারে, কারণ তারা এমন হতে পারে যে ভোট কেন্দ্রে যদি ভোট কম পড়ে, তাহলে তারা দেখাতে চেষ্টা করবে যে মানে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই বলে মানে নির্বাচন বৈধ নয়। রেশিওটা মানে হ্যাঁ মানে বৈধ মানে নয়। ভোটের কিন্তু গিয়াস ratio-টা- সেক্ষেত্রে কি এটা আপনার জন্য ক্ষতিকর নয়? নির্বাচনের যদি এনাফ লোক না যায়, আওয়ামী লীগ ভোট দেবে না, জামাতকে ধরে নিচ্ছি আমরা, কেমন 71 বিরোধী সংগঠন বলে, কিন্তু যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না যায়, এটা কি বিএনপির জন্য একটা মন্দ খবর নয়? না, তবে আমি মনে করি যে আওয়ামী লীগের ভোট মানে যখন সরকার পতন হলো, ওই পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের তেমন মানে সমর্থক ছিল না, কারণ তখন 5 to 10% নেমে এসেছিল। কারণ আওয়ামী লীগের যদি অত সমর্থন থাকতো তাহলে গণ অভ্যুত্থান হয় না, কারণ গণ অভ্যুত্থানটা হয়েছে আওয়ামী লীগের সমর্থনটা যখন কমে গিয়েছে, মানে 5 to 10% নেমে এসেছে। সেই কারণে আমি মনে করি যে 5 to 10% এর যদি ভোট থেকে বিরত থাকবে না, মানে যারা নাকি ডাই হার্ড আওয়ামী লীগের, হয়তো তারা তো অনেকে পালিয়ে আছে, অনেকে একটু গা ঢাকা দিয়ে আছে, হয়তো তারা দিবে না, তারা ভোট কেন্দ্রে আসবে না, আবার হয়তো কিছু 2% আসবে না, কিন্তু যারা নাকি মানে মোটামুটি আওয়ামী লীগ সমর্থক ছিল, মানে অত অ্যাগ্রেসিভ না, অত কট্টর না, তারা হয়তো ভোট দিতে আসবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গিয়াস আহমেদ, এন্ড থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন। সবার প্রতি দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।